অনেক সময় দেখছি বাসে আমরা বলছি 20 জন করে গভর্নমেন্ট বাসে, প্রাইভেট বাসে দেয়, কিন্তু আমি জানি আধেকটা খালি খাচ্ছি, অনেক লোকসান হচ্ছে গভর্নমেন্ট, প্রাইভেটেরও লোকসান হচ্ছে। কিন্তু কি করবো বলুন, আমরা এমন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, একসাথে গালাগালি করে বসলে লোক চলে যাবে, আর একসাথে বসতে চাইছি না একটাই কারণ আপনাকেও বাঁচতে হবে, যে ড্রাইভার কন্ট্রাক্টর বাস চলছে, বাস চালাচ্ছে তাকেও বাঁচতে হবে, যাত্রী হয়ে যাচ্ছে তাদেরও বাড়তে হবে। আমরা একটা করতে পারি মানুষের স্বার্থে প্রয়োজন, যেহেতু আস্তে আস্তে সব খুলে যাবে, তুলছিও আমরা গভর্নমেন্ট বাস প্রাইভেট বাসকে বলছি যতগুলো সিট আছে বসার সিটটা অ্যালাউ করুন, বাট চেষ্টা করবেন বসার সিটে যারা বসবে হাতে একটা গ্লাস আর একটা মুখে মাস্ক অবশ্যই দেবেন, বাসে বসে স্যানিটাইজ করবেন হাতটা। তার কারণ হচ্ছে ধরুন আপনি একটা চেয়ারে বসছেন, কিছুক্ষণ আগে আরেকটা লোক বসে গেছে, তার যে করোনা নেই সেটা আপনি জানেন না, কিন্তু আপনি যে সিটটা বসছেন সেই সিটটার জন্য আপনাকে করতে হবে। এখানে কি যদি সিটও দিয়ে রাখি আমরা একটা, তাহলে তো সেখানে তো আরেকদিন বসে গেছে। আপনি যখন একটা সিটে বসছেন, দরকার বাড়ি থেকে বেরোনোর সময় একটা কাগজ কাগজ কিছু নিয়ে ওটা ফেলে দেবেন, ওটার উপরে বসুন। আমরা যেমন কি করি, কোনো হরিচিত থেকে গেলাম বা কোনো জায়গায় গেলাম, আমরা একটা কাগজ নিয়ে সেটা ফেলে দিই। আবার আপনি যখন উঠে চলে আসবেন ও কাগজটা হাতে দিয়ে ডাস্টবিনে ফেলে রাস্তায় ফেলবেন না, দয়া করে সেটা দেখে নিন কিভাবে কি করবেন। অনেক সময় দেখি বাসের কন্ট্রাক্টরকে বাধ্য করা হচ্ছে যে আমাকে নিতে হবে না, এটা বাসের কন্ট্রাক্টরের গায়ে হাত দেবে না, তাহলে বাস চলবেই। এটা আপনাদের জন্যই কিন্তু বাসের কন্ট্রাক্টরের সিস্টেমটা মেনটেন করছে। দাঁড়িয়ে আপনি আমরা কাউকে অ্যালাউ করছি না, যার সিট আছে সিটে বসুন, তাতে হয়তো সংখ্যাটা একটু বাড়বে, এটাই একটু একটু করে বাড়বে, কিন্তু দয়া করে দাঁড়িয়ে নেবেন না। আর একটা কথা আমি আপনাদের বারবার বলবো, গুজবে কাজ দেবেন না। কিছু কিছু লোক আছে সোশ্যাল মিডিয়াতে ভীষণ মিথ্যে কথা বলে, অনেক মানুষের কত ভালো কথা, কত কনস্ট্রাকটিভ কথা, কত গুড সাজেশন দেয়, আমাদের সবসময় ওয়েলকাম করি, আমরা তাদের সাজেশন গ্রহণ করি, কিন্তু কিছু কিছু লোক আছে কাজ নেই কর্ম নেই, লোকের বিপদে থাকে না, কোনো সাহায্য করে না, কিন্তু ওইখানে বসে বসে পলিটিক্যাল পার্টির টাকা নিয়ে উল্টো পাল্টা ফেক নিউজ এবং ফোকটিয়া নিউজের নামে পুরো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং নিয়মভাবে এটা শেয়ার করুন সবাইকে। কোনো কিছু কনফার্ম না হয়ে দয়া করে শেয়ার করবেন না, আগে দেখে নেবেন একটুখানি নিউজটা ফেক আর নিউজটা অরিজিনাল ভালো সত্যি। নিজের ব্রেনটাকেও একটু অ্যাপ্লাই করার চেষ্টা করুন। সব সাধু কিন্তু সাধু নয়, আবার সবাইকে চোর বানিয়ে দিলেও সবাই চোর নয়, দেখে নিতে হবে। কেউ যে খারাপ মানুষ যেমন আছে, ভালো মানুষও আছে। সুতরাং রামকৃষ্ণ পরমহংস ব্যক্তি যেমন আপনি পাবেন, আবার কিছু ইদারতার ঘুরে বেড়ায় সেরকম বল, তো রামকৃষ্ণ পরমহংসের সাথে তো অন্য কাউ তুলনা করতে পারবেন না। এমন সব জগতে দেখে আসতে হবে। জ্বর ভাব কাশি গলা ব্যথা বর্ষার সময় হয় না, ঠিক নেই, সব জ্বর কিন্তু সব ফিভার কিন্তু করোনা নয়। কিন্তু সঙ্গে সঙ্গে একটা ডাক্তারের পরামর্শ নিলে কি হলো, আপনি একটা ওষুধ খেলে নিতে ওটা বাড়তে না হয়, অনেকদিন চেপে রাখার ফলে কি হয়, আপনাকে যেতে হবে না হসপিটালে, বা আপনাকে বাড়িতেই কোয়ারেন্টাইন করুন। অল্প একটু জ্বর হচ্ছে, সত্যি হচ্ছে, কাশি হচ্ছে, ডাক্তারকে পরামর্শ করুন। ডাক্তার একটা ওষুধ দিলে আপনার সেটা বাড়বে না, যদি বেশি বেড়ে যায় তখন আপনি হসপিটালে যাবেন, অবশ্যই যাবেন। বুকে ব্যথা হলো, শ্বাসকষ্ট হলো, বাট এমনি জ্বর কাশি এমনিতেও ভালো হয়ে যায়, একটু ডাক্তারদের পরামর্শ করুন। আমি প্রাইভেট যারা চিকিৎসকরা আছে বা প্রাইভেট হসপিটালও আছে বা চেম্বার আছে, তাদেরও বলবো আপনারা পিপি ইউজ করুন, আপনারা স্যানিটাইজার ইউজ করুন, আপনারা সবকিছু প্রোটেকশন নিয়ে কিছু কিছু লোককে দেখতে শুরু করুন। একসাথে অত ভিড়ে সেখানেও একটা প্রবলেম হতে পারে ডাক্তারদের ওখানে, সেখানেও আপনাদের একটা সিস্টেম করে নিতে হবে। সবাইকে একদিনে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যেভাবে আপনারা পারবেন নিজেদের মতো করে করবেন, যাতে ফিভার ক্লিনিকগুলো কিন্তু আলাদা একটা মাথায় রাখবেন। যদি মনে হয় বেশি জ্বর হচ্ছে, লোকাল চেম্বারে প্লিজ দয়া করে যাবেন না, আপনি করোনা হসপিটালে যান। যদি অল্প অল্প জ্বর হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, অল্প অল্প কাশি হচ্ছে, খুব
কুকুর কাশি অনেক সময় সিরাপ পেয়ে গেলে সেগুলো একটু দেখে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, ভাইরাস কিন্তু ভাইরাস, ভাইরাসের কিন্তু কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো বর্ণ নেই, কোনো সম্প্রদায় নেই। রোগ কিন্তু রোগ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার একটা জিনিস মনে হয়েছে, আমরা অনেক সময় মানুষকে বলি প্লিজ ভিড়ে যাবেন না, ভিড় করবেন না, বাজারে গিয়ে ভিড় করবেন না, 100 দিনের কাজ করতে গিয়ে একসাথে সব জড়ো হবেন না, একটু ডিস্টেন্স রেখে রেখে করুন, বা একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। কিন্তু আমরা নিজেরা সেটা মেনটেন করি সবসময়, অনেক সময় করি না। সরি, আমি বিশেষ করে আমার কারোর বিরুদ্ধে বলার নেই, কারণ এই সময় কোনো রাজনীতি করতে চাই না, কিন্তু এই বাধ্য হচ্ছে একটা কথা বলতে, যেটা আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত মত। আপনারা প্লিজ এটাকে ডিস্ট্রয় করবেন না। আর এটাকে আমি যেটা বলছি আমার মুখ দিয়ে এইটুকু কথাই বলবেন। আমি যখন আমার বাড়ির সামনে দিয়ে আসি, আমি দেখি আমার পাড়ার একটা মন্দির আছে, একটা মসজিদ আছে, একটা গুরুদুয়ারা আছে, গির্জা আছে, সব বন্ধ। ঠাকুরের পুজো বন্ধ, মসজিদে যাওয়া বন্ধ, গুরুদুয়ারে যাওয়া বন্ধ, গির্জায় যাওয়া বন্ধ। মানে যেটুকু পারফরমেন্স করা সেটুকু করা যায়, বাইরের দিকে পুরোটাই বন্ধ। এটা আমার হঠাৎ আজকে আস্তে আস্তে মনে হলো যে সব তো দেখছি শুকিয়ে গেছে লকডাউন, কিন্তু আইন তো একটা একজনের জন্য হতে পারে না, আইন তো সবার জন্য এক। আমার বাইরের ভাই বোনেরা আসছে, আমি খুব খুশি, আমার তাতে কোনো আপত্তি নেই, আমরা নিজেরাই প্ল্যান করে নিয়ে আসছি। 235টা ট্রেনের টাকা আমরা নিজেরাই দিচ্ছি, সরকার দিচ্ছে। কিন্তু আপনারা আমাকে বলেন, একটা ট্রেনে যখন শ্রমিক ভাই বোনেরা আসছে, একটা সিটে কেন 3-4 জন আসবে? একটা সিটে যে ক্যাপাসিটি বা একটা ট্রেনের যে ক্যাপাসিটি, গাদা গাদা লোক একসাথে ঢুকিয়ে 48 ঘন্টা যদি এক গাদা লোক একটা জায়গায় ঢোকানো থাকে বদ্ধ ঘরের মধ্যে, তাদের মধ্যে করোনা কিভাবে বাড়ছে? আর তারা আসছে কোথা থেকে, যেখানে ট্রিটমেন্টও পায়নি, হটস্পট থেকে। মহারাষ্ট্র, আমি খারাপ বলছি না, কিন্তু যেটা হয়েছে সেটাই বলছি, আমি লোকটার কথা বলছি। মহারাষ্ট্র হটস্পট এরিয়া, চেন্নাই হটস্পট এরিয়া, গুজরাট হটস্পট এরিয়া, আমার মধ্যপ্রদেশ হটস্পট এরিয়া, দিল্লি হটস্পট এরিয়া। তো সেখান থেকে যখন ট্রেনগুলো আসছে, দরকার রেল মিনিস্ট্রি কিছু এক্সট্রা ট্রেন দিন না। আপনাকে তো প্রথম উচিত আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আপনারা নিজেরা করছেন না। লকডাউন ডিক্লেয়ার করে দিলেন, একদিনে গালা গালা ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে দিচ্ছে। এখন কি এমন কি আপনারা যে যতগুলো ক্যাপাসিটি আছে তার ডাবল ক্যাপাসিটি যাকে পারছেন উঠিয়ে দিচ্ছে, লোকগুলোকে না দিচ্ছেন একটু জল, না দিচ্ছেন একটু খাবার, সেই লোকগুলো না খেতে খেতে এসে ট্রেনে অনেক সময় মারা যাচ্ছে। মা বলে আছে মৃত স্টেশনে, বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। আমার কথা হচ্ছে আপনারা কেন এটা মানছেন না? তার মানে কি আপনারা শ্রমিক এক্সপ্রেসের নামে আপনারা কি করোনা এক্সপ্রেস করতে চান? করোনা এক্সপ্রেস চালাচ্ছেন? আপনাদের তো অনেক ট্রেন আছে, আমি তো রেলওয়ে মিনিস্টার ছিলাম, আপনি বারবার করুন না, সেটা কি অসুবিধা আছে? আপনি রোটেশন করে করুন। যখন কোনো বড় জমায়েত হয়, বড় কোনো তীর্থ অনুষ্ঠান হয়, কুম্ভ মেলা টাইপের হয়, তখন কি হয়? ট্রেন বেশি চালায় রাশ ক্লিয়ার করার জন্য। এখন তো আপনার ট্রেন চলছেই না, তাই যেটুকু চলছে তাতে আপনার ক্যাপাসিটি যথেষ্ট আছে। রেল তো আপনার কম নেই, এটা আমাকে বুঝিয়ে তো আপনি, আমি জানি। আর শ্রমিক এক্সপ্রেসে আমি তো নিজে থাকাকালীন 25টা পর্যন্ত বমি করে দিয়েছিলাম একটা ট্রেন। অনেক জায়গায় 22টা থেকে 25টা চলে, বিশেষ করে হাওড়া, মুম্বাই, কলকাতা, তার বেশি বাড়তে পারতো। আমি 10 বছর আগেকার কথা বলছি। বগি বাড়ান, এক একজনকে এক একটা সিটে শোয়ার ব্যবস্থা করবি, ভাড়া তো আমরাই দিচ্ছি, আমরা তো স্টেট গভর্নমেন্ট পুরো খরচা দিচ্ছি। তা না করে আপনি হাজার হাজার লোককে 48 ঘন্টা 72 ঘন্টা ট্রাভেল করছে, তার একটু পানীয় জল পর্যন্ত নেই,
তাকে আপনি দমবন্ধ ঘরের মধ্যে নিয়ে আসছেন পাটাপাটি ঘরের গালার মতো করে। যার ছিল না তাকেও আপনি করোনা দিচ্ছেন, আর তাহলে বেচারা মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জায় কি দোষ হলো বলুন? এটা আমার মাথায় ঢুকছিল আজকে। আমি আইন কেন এক জায়গায় আর এক জায়গায় একরকম করবো? আপনারাই তো চালু করেছেন এটা। আমরা তো পাশে অর্ধেক লোক দিয়ে শুধু শীত ছাড়া করিনি এখনো। আপনারা যদি এটা করতে শুরু করে তাহলে আমি কিসের জন্য করবো? মন্দির বন্ধ রাখুন, মসজিদ বন্ধ রাখুন, গুরুদ্বারা বন্ধ রাখুন, গির্জা বন্ধ রাখুন। আমি অ্যাপিল করবো মন্দির মসজিদ গুরুদ্বারা কাল থেকে খুলবেন, কিন্তু এক টাইম 10 জনের বেশি ঢোকা যাবে না। এক টাইম 10 জনের, ওখানে ভেতরে কোনো বড় অনুষ্ঠান হবে না, জাস্ট দর্শন করতে পারবে। দেখবেন নমস্কার করবে, সালাম করবে, সত শ্রী আকাল বলবে, চলে আসবে। পুজো দিলে পুজোর টাকাটা ভরে দেবে, পুজো করে দেবে, দিয়ে চলে আসবে। কিন্তু আমাদের যেহেতু এখানে নিয়ম আছে লকডাউনে 15 জনের বেশি এক জায়গায় যেতে পারবেন না, সেহেতু মনে রাখবেন আমরা রিলিজিয়াস প্লেসে কোনো অ্যাসেম্বল করতে দেবো না, যেটা লকডাউনের নিয়ম মেনে। নো অ্যাসেম্বল মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, বাট 10 জন পর্যন্ত এক টাইম যেতে পারে, আবার চলে আসবে। একটা টাইম করে নেন, একসাথে কোনো দিও না, আমরা কিন্তু বাধ্য হব মন্দির কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ, গুরুদ্বারা কর্তৃপক্ষ, গির্জা কর্তৃপক্ষকে দায়িত্বটা নিতে হবে। এবং মন্দির মসজিদে ঢুকতে গেলেও মন্দির কমিটি তাদের জন্য একটু স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখবে, হাতে একটু স্যানিটাইজ করে দেবে। আর অনেক দোকান থেকে পোশাক কিনবে, সে কোথা থেকে শার্ট প্যান্ট নিয়ে এসছে বা কোথা থেকে খাবারের প্যাকেটে নিয়ে এসছে, সেটা আমরা অনেকেই জানি না। কিন্তু একটু একটু করে খুলুন, আমি একটু একটু করে খুলুন, আমাদেরও দেবদেবীর পুজো হোক। দেশের যা দুরবস্থা, আসলে আমরা সবাই মিলে প্রার্থনা করি। বাট আমি আবার বলছি, মন্দিরকে দায়িত্ব নিতে হবে, মসজিদকে দায়িত্ব নিতে হবে। বাইরে কিন্তু নামাজ এখন হবে না। 10 জন করে যাবে, দরগায় যাবে, পুজো প্রার্থনা করবে, চলে আসবে। মন্দিরে যাবে, জাস্ট পুজো দেবে, চলে আসবে। 10 জনের বেশি একটা টাইম নয়, সেভাবে সিস্টেম করে করতে হবে। গুরুদ্বারাও তাই, গির্জাও তাই। কমিটিগুলো তারা নিজেরা দরকার ভলেন্টিয়ার রেখে এই সময়টা যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করা হয় সেটা লক্ষ্য রাখবে। কিন্তু বড় কোনো উৎসব এক্ষুনি হবে না, বড় কোনো উৎসব এক্ষুনি হবে না। এটা 5 জুন থেকে বলছি, কালকে একটা দিন টাইম দিবি। এই আজকে তো কত তারিখ হলো? 29। হ্যাঁ, পরিষ্কার করতে সময় লাগবে, 72 ঘন্টা পরিষ্কার করতে সময় লাগবে। কারণ এতদিন ধরে বন্ধ আছে তো সব, কোথায় ইউটিউবে ঢুকে বসে আছে, বা কোথায় সাপটা ঢুকে বসে আছে, বা কোথায় টিকটিকি ব্যাংক ঢুকে বসে আছে। মন্দির কর্তৃপক্ষকে পরিষ্কার করতে হবে এলাকা। সুতরাং 1 তারিখ থেকে 1 জুন থেকে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা এট এ টাইম 10 দিনের বেশি নয়। বড় পুজো উৎসব, বড় কমিটি, এগুলো এখন কিছু হবে না। রিলিজিয়াস অ্যাসেম্বলটা হবে না, কিন্তু আস্তে আস্তে হলো, আস্তে আস্তে মানুষ নিজের মন সন্তুষ্ট করার জন্য যা করিয়া, কারণ ওগুলো শুকিয়ে গেছে প্রায়। আমরা সব ধর্মকে ভালোবাসি, সব সম্প্রদায়কে ভালোবাসি। আস্তে আস্তে যারা আস্তে আস্তে চলে আসুক, অ্যাসেম্বল হওয়া যাবে না। নিজেরা ভলেন্টিয়ার রাখুন, দরকার লোকাল পুলিশ স্টেশনের সাথে কোঅর্ডিনেশন করি। এটা 1 তারিখ সকাল 10টা থেকে, নট বিফোর দ্যাট। এবং প্রথম খুলছি বলে অনেক দিনভাবে পুজো হচ্ছে করে একটা যোগ্য করে, এখন মনে রাখবেন পয়সাটা ম্যাটার নয়। যে যজমানরা আসলো, অনেকে পুজো দিল একসাথে, অনেক টাকা দিলে এটা করতে যাবে না, অল্প অল্প করে করবে। এটা আমার মনে হয়েছে বলে, কারণ বেড়ে যদি হাজার হাজার লোক একসাথে যাতায়াত করতে পারে, তাহলে মন্দিরটাও খুলতে পারে, মসজিদটাও খুলতে পারে, গুরুদ্বারাটাও খুলতে পারে, গির্জাটাও খুলতে পারে, দরগাটাও খুলতে পারে। এটা আমার মনে হয়েছে, এবং আমি আশা করি ভারত সরকারও নিশ্চয়ই এই সম্বন্ধে ভাববে। তাই বড় উৎসব ভারত সরকার যেটা বলছে, অ্যাসেম্বলি রিলিজিয়াস অ্যাসেম্বলি না, আমি রিলিজিয়াস অ্যাসেম্বলির কথা বলছি না। আর এটা কাল থেকে 1 তারিখ থেকে হবে, তার কারণ যেহেতু 30 তারিখ পর্যন্ত লকডাউন করা আছে, এবং তাছাড়া ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এগুলো পুরো এলাকাটা স্যানিটাইজ করতে হবে। এটা মাথায় রাখবে। এটা আমি আপনাদের কাছে বললাম। এটা আমি একটা মানুষ, আমার মানবিকতা আমার সবচেয়ে বড় ধর্ম। সুতরাং আমি মনে করি আসুন আমরা মানবিক করি, সবাই মিলে মিলেমিশে কাজটা করি, এবং যারা ধর্মগুরু তারা ব্যাপারে নিজের দায়িত্ব পালন করবেন।
নিজেদের দায়িত্ব না পালন করলে কিন্তু আমাদের লকডাউন আইনি যেতে হবে। এটা কিন্তু আমাকে যেতে বাধ্য করবেন না, এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে। কোনো কিছু একতরফা হয় না, দুতরফাই করতে হবে। 1 তারিখ থেকে আরেকটা জিনিস হবে, চা দুধ 100% খুলে যাবে। শ্রমিক কাজে যোগদান করবে, কারণ অনেক শ্রমিক ধরুন আনন্দবাড়ি সেক্টর বলেছিল টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করতে, তারা কিন্তু পাচ্ছেও না। আপনি সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে, তার শ্রমিক কি বলবে? তারা তো বলতে পারে না ভয়। অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে এই সময়। যাই হোক, আমি যেটা বলছি 100% চা যুগ চালু হবে এবং 8ই জুন থেকে 7 দিন টাইম দিচ্ছে। অফিস কমিটিগুলো পরিষ্কার করতে হবে, লোকজন জোগাড় করতে হবে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর 100% কাজে জয়েন করবে ফ্রম 8ই জুন। স্কুলগুলো এই জুন মাসটা পুরো বন্ধ থাকবে, আইসিডিএস সেক্টর বন্ধ থাকবে। মিড ডে মিল এবং আইসিডিএস সেক্টরে যেটা থাকবে সেটা আমরা কাটিয়ে। যারা বাইরে থেকে আসছেন তাদের সবাইকে বলবো, গ্রামের মানুষকে, শহরের মানুষকে, পাড়ার ছেলে মেয়েদের বলবো পাড়ায় পাড়ায় নজর রাখবো। কলকাতাতেও কতগুলো জায়গায় একটু বেশি বেড়েছে, কারণ কলকাতার বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এটা ভাববেন না শুধু গভর্নমেন্টের একটা দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে। একটা বস্তিতে খুব বেশি হয়েছিল, বেড়ে গেছে বস্তিতে, তাই তো? তারা তো কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু বিল্ডিং এ বেশি হচ্ছে। ফলে কি হচ্ছে, নিশ্চয়ই বাইরে বাইরে মেলামেশা হচ্ছে এবং বাইরে বাইরে ধরুন সবাই মেলামেশা করে না, বাট একজন করলেই হয়ে গেল। ফলে বিল্ডিং গুলো টেক কেয়ার করুন। আপনার এলাকায় এক্ষুনি কাউকে ঢুকে, ধরুন কি হচ্ছে, আমার বাড়িতে হয়তো 10টা হোম ডেলিভারি করে দিয়ে যাচ্ছে, এইটা একটা সিস্টেম করুন। আমি হোম ডেলিভারি করার জন্য দোষ দিচ্ছি না। আপনাদের যে বিল্ডিং এর অফিসগুলো আছে, হোম ডেলিভারিটা যার নামে আসছে বা অর্ডার দিচ্ছে, আপনি একটু লিখে রাখুন না। যেটা সঙ্গে সঙ্গে খাবার নয়, সেটা আপনি 6 ঘন্টা রেখে নিন না জিনিসটা, আপনার নাম লেখা থাকবে। আপনার তো কেয়ারটেকার কেউ না থাকে, সেটা লিখে রাখবে। একটা বক্স করে দিন বা টেবিল করে দিন, 3-4 টেবিলে রাখবেন, না দিয়ে। আর যেখানে ছোট ছোট বাড়ি আছে তাদের নিচে রাখবেন, নিচে নিয়মতাদের কেয়ারটেকার আছে। আর খাবার জিনিস হলে আপনি যখন প্যাকেটটা নেবেন, আপনি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে একটু অল্প একটু জানিয়ে ওপরটা একটু কিছু দিন। যদি ওপরে কোনো ডিজাইন থাকে সেটা নষ্ট হয়ে যাবে, গরম খাবারে থাকে না, বাট এটাতে থাকতে পারে। এটা জাস্ট দেখুন, আমি যে সব জানি আমি জানি না, বাট আমার মনে হয়েছে বলে আপনাদের আমি বললাম। পাড়ায় প্রায় গ্রামে গ্রামে বাইরে থেকে যারা আসছে তাদের আমরা স্কুলে যতটা পারছি, অত তো লক্ষ লক্ষ জায়গা আমাদের নেই। আমরা গ্রামে গ্রামে চেষ্টা করছি স্কুলগুলো কোয়ারেন্টাইন করার জন্য। তারা 7 দিন থাকবেন ওখানে, তারপর আমরা টেস্ট করবো, কারণ সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। টেস্ট করে যদি আমরা দেখি 10 দিনের দিন সে নেগেটিভ হচ্ছে, আমরা বাড়ি বাড়ি। আর যে পজিটিভ হবে মায়ের ভাবে সে কোয়ারেন্টাইন সেন্টারে থাকবে, তাদের কেউ মতো ব্যবস্থা করবো। কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে মানুষ চিন্তা করবেন না, আমাদের গ্রামে এটা যাতে না ছড়ায় তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এবং আমার স্কুলগুলো সবচেয়ে বড় করে আমার শিশুরা পড়ে, বড়রা পড়ে, এগুলো আমাদের সব আলাদা করে সমস্ত স্যানিটাইজ করতে হবে ভালো করে। সেদিন একটা আমার মেয়েদের জন্য রাখলাম, কারণ অনেকে এসে গেছেন, অনেকে আবার করোনা নিয়ে এসে গেছে। আগে দেখছিলেন 22টা 24টা, তারপরে 26টা, কালকে হয়েছে 200 এমনি হয়নি। বাইরে থেকে আসছে তো হচ্ছে। আমি তো আমার বাইরের শ্রমিকদের দোষ মনে হয়েছিল, যারা ট্রিটমেন্ট করেন তাদের দোষ। তারা কেন টেস্ট করেন? আমার এখানে যারা শ্রমিকরা ছিলেন তাদের তো কোনো অসুবিধা হয়নি, তাহলে আমাদের শ্রমিক ভাই বোনেরা যেখানে ছিল তাদের কেন সুরক্ষিত দাও, তাদের কেন ট্রিটমেন্টটা করো? তাহলে তো আমার এখানে সেখানে এই রোগটা করতে হতো। যাই হোক, কালকে 25 লোক এসছে, ডিএমও তাদের সাথে মধ্যে চেষ্টা করছে, এসপিরা ভিডিওদের আমি বলবো, এবং সিএমওএস বিএমওএস থেকে শুরু করে টাস্ক ফোর্স করে দিয়েছি। তার তাদের মতো দেখবেন, যদি কেউ বাড়ি থেকে খাবার খেতে চান কোনো অসুবিধা নেই, তার বাড়ির লোক আসবে, বাইরের থেকে রোজ স্যানিটাইজ করবে, সেখানে খাবার রেখে যাবে, তিনি নিয়ে নেবেন। কিন্তু বাড়ির লোক অনেক দূর থেকে দেখতে হবে, বাড়ির লোকের সামনে নেওয়া যাবে না, মিক্স আপ করা যাবে না। বাড়ির লোকেদের বাঁচাবার জন্য আপনারা শিখান, এটা আপনারা রাগ করবেন বা দুঃখ করবেন না।
এটা হয়ে গেল। এবার আসি আমি যেটা আমফানের ব্যাপারে আপনাদের বলি, এই মে জুন মিলিয়ে আমরা টোটাল ৬,২৫০ কোটি টাকা ইনকাম নেই, কিন্তু ৩ মাস ৬,০০০ কোটি টাকা লাগে শুধু গভর্নমেন্টের স্যালারি পেয়েছে। ১ পয়সাও আর্নিং নেই, শুধু বার্নিং। অভিনে প্রচুর কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। তা সত্ত্বেও বলি আমরা অনেক ম্যানেজ করে এই মে জুন পর্যন্ত আমরা প্রায় ৬,২৫০ কোটি টাকা আমরা ছাড়ছি। কারণ আপনারা সবাই জানেন এ মাসের ২০ তারিখে ভয়ঙ্কর ঝড়ে আমাদের কয়েক ঘন্টার মধ্যে মানুষ খুব কষ্টে আছে। প্রায় ৬ কোটি মানুষ, বাংলার যদি ১০ কোটি হয় সব মিলিয়ে ৬ কোটি মানুষ ডাইরেক্টলি এফেক্টেড হয়েছে আমফানের ঝড়ে, তাণ্ডবে। আর ১০ কোটি মানুষ কোনো না কোনো ভাবে এফেক্টেড হয়েছে। মানুষ খুব কষ্টের মধ্যে আছে। রাজ্যবাসী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সর্বরকম সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ করছি, আমরাও করছি। এসেনশিয়াল ডিপার্টমেন্ট সবাই কাজে জয়েন করে গেছে অলরেডি। দুর্গতদের সাহায্য করার জন্য আমরা একটা কাজ তহবিল করেছি। আমি মিডিয়ার থ্রুতেও, প্রিন্ট মিডিয়ার থ্রুতেও সবাইকে বলবো, আপনারা নাকি ডিজিটাল করেন, আপনারা সোশ্যাল মিডিয়া করেন, আপনারা টুইটার করেন, ফেসবুক করেন, আপনারাও একটু অ্যাপ্লি করবেন যদি আমরা সাহায্যটা পাই। কারণ আমরা ১ লক্ষ কোটি টাকার ওপর তাণ্ডব হয়ে গেছে। এছাড়াও টাকা পয়সা দেওয়া ছাড়াও বিপন্ন মানুষদের জন্য অর্থ ছাড়াও ত্রাণ সামগ্রীও বাড়াতে হয়। যদি ত্রাণ সামগ্রী বাড়াতে হয় ওই পরে বললেই হয়ে যাবে, কারণ ওখানে তো আছে। আর সুতরাং আপনারা কোনো ইনফরমেশন পেলে আপনারাও আমাদের দিতে পারেন। আপনারা নবান্ন রেগুলার আসে, যদি কোনো ইনফরমেশন থাকে সময় দরকার একটা টাইম করে আমার অফিস থেকে আপনাদের সাথে একটা যোগাযোগ বিকেলে ফিরে করে নিন। যদি কারো কাছে যদি ইনফরমেশন থাকে দেখবেন, তাহলে জামা কাপড় দেওয়ার পুরো দেবেন না, কারণ পুরোনো জিনিস মানুষ আজকাল নেয় না। আর আমি আগে দেখতাম পুরোনো জিনিস নিয়ে পরে সেগুলো বিক্রি করি। প্লিজ এটা দেওয়ার দরকার। মানুষকে দিতে হলে ৫ টাকা একটা দিন, ভালো দিন, টিপল দিন, বেবি ফুড দিন, চাল দিন, ডাল দিন, আলু দিন, যা পারবেন দিন, চিড়ে দিন, গুড় দিন, বই খাতা পাল্টে দিন। দরকার আমার ছেলে মেয়েদের বই খাতা নষ্ট হয়ে গেছে বিভিন্ন ক্লাসে, একটা করে কিডস ব্যাগ তৈরি করে দিন না, একটা করে স্কুল ব্যাগ তৈরি করুন। স্কুল ব্যাগের মধ্যে নোটবুক, পেন, পেন্সিল, ড্রয়িং খাতা, একটা ক্লাসের বই, 5 এর বইটা আলাদা, 6 এর বইটা আলাদা, 7 এর বইটা আলাদা, 9 এর বইটা আলাদা, 8 এর বইটা আলাদা, 11 এর বইটা আলাদা, 12 এর বইটা আলাদা। যারা করেন, অনেক মানুষগুলো করেন, তারা দিন না। আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সামনে এগুলো পৌঁছে দিতে পারি। এগুলো তো আমরা ঘরে রেখে দেবো না, এটা ভিডিও করতে যাবো, আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। আপনাদের এই দান বাংলার মানুষের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। প্লিজ চেষ্টা করুন। আমি আপনাদের যেটা বলছিলাম যে প্রায় ৬,২০০ কোটি টাকার মতো আমরা ইতিমধ্যেই ছাড়বার ব্যবস্থা করেছি। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্স বলেছিলেন ১,০০০ কোটি টাকা দিয়ে। এছাড়াও আমরা ১,০০০ কোটি টাকা একটা দিয়েছিলাম প্রথমেই, কিন্তু আমরা দেখছি কিছু হচ্ছে না, বা যেভাবে প্রতিবছর কাজটা রয়েছে ইমিডিয়েট এখন থেকে কাজ করার জন্য ইমিডিয়েটলি আমরা ৬,২০০ কোটি টাকার একটা ফান্ড ইমিডিয়েট ব্যবস্থা করেছি। হাউস বিল্ডিং অ্যাসিস্ট্যান্স আমি আপনাদের আগেই বলেছিলাম আমরা ২০,০০০ টাকা করে দেবো। আমরা ইমিডিয়েট ৫ লক্ষ পরিবারকে ২০,০০০ টাকা করে আজকেই দিচ্ছি। অনেক পরিবারকে, লক্ষ পরিবারকে আজকে দেবো। আপনাদের সামনে ডাইরেক্ট চলে যাবে দেখুন। আর ২০,০০০ এখন পাবে। আর একটা ব্যবস্থা করা হয়েছে বুদ্ধি করে, আর ২৮,০০০ টাকাটা আপনারা পাবেন ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে। এই ওয়েস্টটা ধরে রাখা হয়েছে, এটা আপনি পাবেনই। অর্থাৎ ৪৮,০০০ টাকা করে ৫ লক্ষ পরিবার যাদের ঘর নষ্ট হয়েছে ইমিডিয়েট পাবেন। ২০,০০০ টাকা আমরা গভর্নমেন্ট থেকে এমনি দিচ্ছি বিনা পয়সায়, বিনা এতে। আর ২৮,০০০ টাকাটা আপনি ১০০ দিনের কাজের মধ্যে আপনি ওয়েজ হিসেবে পাবেন। এটাকে আমরা আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। ৪৮,০০০ টাকা করে ৫ লক্ষ পরিবার, পরে আরো ৫ লক্ষ পরিবার পাবেন। ১০ লক্ষ পরিবারকে এটা হচ্ছে বাড়ির জন্য।